কাবাব খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। প্রাচীনকাল থেকে কাবাব আমাদের দেশে জনপ্রিয়। হিমহিম সন্ধ্যায় ধোঁয়া ওঠা কাবাব আর নান রুটির সঙ্গে চম্পে সারটার কোনো জুড়ি নেই। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস দিয়ে অনেক ধরনের কাবাব হয়ে থাকে। গরুর মাংস দিয়ে হাঁড়ি কাবাব যদি কেউ খেয়ে না থাকেন তাহলে একবার খেয়ে দেখুন, ভুলতে পারবেন না। ঘরে বসে এই কাবাব তৈরির রেসিপি দেখে নিন আমাদের আজকের অনুষ্ঠানে। আরও থাকছে সর্ষে কুমড়া নামে আরেকটি মজাদার বাঙালি পদের রেসিপি। বাঙালি যেমন রাখতে জানে তেমনি খেতেও জানে, আর তাই তো ভোজন রসিক হিসেবে বাঙালির সুনাম চতুর্দিকে। শীত, গ্রীষ্ম, রোদ, বৃষ্টি, উৎসব, পার্বণ সবকিছুতে ভিন্ন ভিন্ন স্বাদের খাবার বাঙালির চাই চাই। একদম খাঁটি কথা। বাঙালির রসনা বিলাসের কথা তো বহুকাল আগে বেগম রোকেয়া বলে গেছেন। রসনা তৃপ্তিতে আমাদের আয়োজনের শেষ নেই। আমাদের মা খালারা তো সারাদিন রান্না নিয়েই ব্যস্ত থাকতেন। রান্নাই ছিল তাদের প্রধান কাজ। হ্যাঁ, তাই তো, রান্না খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। রান্না না করলে কি আমাদের চলে? আর তাই তো এই রান্না এখন রন্ধন শিল্প হয়ে উঠেছে। মায়ের হাতের স্বাদ আর দাদির স্নেহের ছোঁয়া, বটের মূলে নদীর কূলে কত স্বাদের মায়া, মশলা ঝাঁঝে ভর্তা ভাতে মাটির ভালোবাসা, পাতায় পাতায় সাজিয়েছি সেই স্বাদের ভাষা। রাঁধুনিরাই আসছে আবার প্রিয় রান্নাঘরে, ওই দিচ্ছের স্বাদ এবার নেব নতুন করে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। দর্শক, আমি তানজিকা আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনে আপনাদের সবার পছন্দের রান্না বিষয়ক অনুষ্ঠান রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। আমি আছি পুরোটা সময় আপনাদের সাথে, এবং দর্শক আমার সাথে আছেন আপনাদের সবার প্রিয় আহার চাচা। দর্শক বন্ধুরা, নিয়মিত আমাদের সঙ্গে থাকুন, দেশের ঐতিহ্যবাহী রান্না সম্পর্কে জানুন। অবশ্যই। আর আমাদের দর্শক ইতিমধ্যে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না সম্পর্কে অনেক কিছুই জেনে গেছেন। দর্শক, আরও একজন আছেন আমাদের সাথে, আমাদের রন্ধনশিল্পী, আর আমাদের আজকের রন্ধনশিল্পী সেরা রাঁধুনি 1424-এর সেকেন্ড রানার আপ নাজিয়া ফারহানা। হ্যালো নাজিয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, প্লিজ বসেন। নাজিয়া আপা, আপনি 1424-এর সেরা রাঁধুনি এবং সেটা সেকেন্ড রানার আপ। যখন নামটা অ্যানাউন্স করলো সেকেন্ড রানার আপ হয়েছেন আমাদের নাজিয়া ফারহানা, তখন ফিলিংসটা কেমন ছিল? অন্যরকম, আসলে ওটা বলে বোঝানোর মতো না। মানে বলে না যে কিছু অনুভূতি থাকে, যেমন মা যখন সন্তানকে জন্ম দেয় সেই মুহূর্তের একটা অনুভূতি, মানে ওইরকম একটা অনুভূতি। নতুন একটা জন্ম, নতুন একটা ঠিকানা, নতুন একটা আইডেন্টিটি মানুষ পেয়ে যায় আর কি, যখন সেই রকম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর তার নামটা অ্যানাউন্স করা হয়। এই যে এত বড় একটা মঞ্চ, রাঁধুনির মঞ্চ, এই মঞ্চে আসার পেছনে অনুপ্রেরণা কার? আসার পিছনে অনুপ্রেরণা আমার শ্বশুর বাড়ির। ও নাইস, শ্বশুর বাড়ি, ওকে। কেননা আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, বিয়ের পরে আমি পড়াশোনা কমপ্লিট করেছি। আর যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, শাশুড়ি, ননাস, নন্দাই, ভাগ্নি টাগ্নি সব মিলিয়ে, তখন দেখা যায় রান্নাটা সবাই খেয়ে ভালো বলছে, প্রশংসা করে, বাহ কি মজা হয়েছে। আমার হাজবেন্ড আবার খুব সহজে প্রশংসা করে না, সে হলো আমার সবচেয়ে বড় ক্রিটিক। মানে যে কোনো একটা খাবারে যদি তাকে 10টা ভুল ধরতে বলা হয়, সে 1000 ভুল ধরে। এরপরে যখন তারা খুব প্রশংসা করছে, তখন তারা বললো যে আচ্ছা তুমি যে এত ভালো রান্না করো, একটু কম্পিটিশনে যাও না। তো সেই হিসেবে আসলে সেরা রাঁধুনিতে যাওয়া। বাহ, খুব সুন্দর। পরিবারের আসলে সাপোর্ট না থাকলে আমরা মেয়েরা কিছুই করতে পারি না। এই যে রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, এই বইটির ভিতরে যে বাংলাদেশের যত ঐতিহ্যবাহী রান্নাগুলি আছে সবগুলিকে সংরক্ষণ করার জন্য একটা উদ্যোগ নিয়েছে রাঁধুনি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা আসলে খুবই ভালো উদ্যোগ, কারণ বাংলাদেশের কুজিনটা কিন্তু ওইভাবে আসলে ওয়ার্ল্ডে কিন্তু পরিচয় পায়নি। বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী রান্না কিন্তু দেখা যায় আমরা বিশ্বের অনেক জায়গায় পাই, কিন্তু সেটা ইন্ডিয়ান কুজিন হিসাবে। তো সেই হিসাবে এরকম আমাদের ঐতিহ্যবাহী রান্নাগুলো যখন রাঁধুনি একটা বইয়ের মধ্যে নিয়ে আসছে,
এটা কিন্তু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। এটা খুব ভালো একটা উদ্যোগ। ইভেন নতুন প্রজন্মের জন্য হ্যাঁ। এই বইটি আমার তো মনে হয় প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত। হ্যাঁ, আর দেখা যায় নতুন প্রজন্ম কিন্তু মাঝখানে একটা সময় ছিল সবাই খুব কন্টিনেন্টাল বা ওয়েস্টার্ন বা ফাস্ট ফুডের দিকে ঝুঁকে গেছিল, বাট এখন কিন্তু আবার ওটা কাম সেই স্বাদ ফিরে পেতে চায়। হ্যাঁ, সবাই কিন্তু এখন একটু বাঙালি খাবার, আগে কেউ চিন্তাই করতে পারতো না যে ভর্তা ভাতায় কোনো রেস্টুরেন্ট হবে, বাট এখন কিন্তু বাঙালি পান্তা ভাতও রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে। Right, ভালো বলেছেন। আজকে দুটো রেসিপি আপনি আমাদের সঙ্গে শেয়ার করছেন, দর্শকদের সাথে শেয়ার করছেন। একটা হচ্ছে হাঁড়ি কাবাব আর একটা সর্ষে কুমড়া। এই দুটো নিয়ে একটু কিছু বলেন। হাঁড়ি কাবাবটা হলো আমাদের একটা আদি ঐতিহ্যবাহী রেসিপি। এটা পুরান ঢাকার একটা রেসিপি, আমরা বিফ দিয়ে করছি। খুব ইজি একটা প্রসেসে এবং খেতে খুব মজা। আর এটা এমন একটা রেসিপি যে আমি যেমন ভাত দিয়ে খেতে পারবো, পোলাও দিয়ে খেতে পারবো, even আমি পরোটা দিয়ে খেতে পারবো, নান দিয়ে খেতে হ্যাঁ, পারবো, অনেক কিছু দিয়ে। সবকিছু দিয়ে আর এটা যাচ্ছে। সর্ষে কুমড়া? সরষা কুমড়া হলো আমরা কিন্তু সবজি না ভাবি যে দুই একটা জিনিস ছাড়া খাওয়া যায় না, হয় কারি না হলে ভর্তা, বাট এটা কিন্তু একটু অন্যরকম রেসিপি। কারণ আগেকার দিনের মানুষ কিন্তু অনেক রকম রেসিপি ট্রাই করতো এবং একই জিনিস কিন্তু তারা বারে বারে করতো না। তো সেই হিসাবে সাধারণত আমরা কুমড়োটা কিন্তু সরিষা দিয়ে খাই না। এটা একটা ওয়ান কাইন্ড অফ ভাজা বা গ্রেভি মিলিয়ে একটা, এটা হচ্ছে অন্যরকম recipe। মজা হবে। জি। কি আর চাচা, মজার মজার শুধু কথাই শুনে যাবেন, কিছু বলবেন না? হ্যাঁ, কাবাবের ঘ্রাণ তো মনে হয় আসবে আসবে করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোথায় খেয়েছিলেন আপনি হাঁড়ি কাবাব আর সর্ষে কুমড়া? পুরান ঢাকায়। হুম, হাঁড়ি কাবাবের শেকড়টা তো আসলে মুঘল আমলের রান্নায়। মুঘলদের সময় ভারতীয় উপমহাদেশে সব ধরনের কাবাব জনপ্রিয়তা পায়। সেই যে আগুনে শিকে গেথে বানানো যে কাবাবটা, সেটাই কিন্তু আমাদের গ্রামের মানুষ এরা হাঁড়িতে নিয়ে এসেছে। আর মাটির হাঁড়িতে রান্না করা হয় বলেই একে হাঁড়ি কাবাব বলা হয়। বাহ, কত কিছু জানার আছে আহার চাচার কাছ থেকে। আমরা আর গল্প না বাড়াই, আমরা চলে যাব রান্নাঘরে। দর্শককে দেখাবো দুটো রেসিপি, একটা হচ্ছে হাঁড়ি কাবাব এবং আরেকটা সর্ষে কুমড়া। এই যে আমাদের সব ইনগ্রেডিয়েন্টস রেডি আছে হাঁড়ি কাবাবের জন্য। আমরা এখন শুরু করে দিতে পারি? অবশ্যই। চলেন শুরু করি। আমি ফার্স্টে মাংসটা ম্যারিনেট করে নেব। যেহেতু বিফ তো একটু ম্যারিনেট করে রাখলে তাড়াতাড়ি রান্না হবে। আপনি আমাকে বলেন কি কি লাগবে? প্রথমে বিফটা নিব। প্রথমে বিফ। এখানে 1 কেজি বিফ আছে, আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। সলিড পিসগুলি নেওয়া জি, জি। হয়েছে। কাবাবে তো বেসিক্যালি কারণ সলিড পিসে দেওয়া কাবাবে হচ্ছে। তো হাড্ডি চর্বি বা এই এগুলি বাদ ধরনের দিয়ে। কিছু যাবে না, একদম সলিড পিস। হ্যাঁ, মাঝে মাঝে একটু হাড্ডি আসলেও কিন্তু খারাপ লাগে না খেতে। হ্যাঁ, খারাপ লাগে না, কিন্তু কাবাবে সাধারণত আমরা হাড্ডি হাড্ডিটা দেই না ইউজ করি না। হ্যাঁ, কারণ আপনার হাড্ডির সাথে যে পিসটা থাকে না, যে মাংসটা লেগে থাকে, ওটা খুব শক্ত হয়। হ্যাঁ। এই জন্য নাজিয়া, মাংসের টুকরোটা কাটার ক্ষেত্রে কোনো পরিমাপ আছে কি, আনুমানিক পরিমাপ? হ্যাঁ, কারণ এখানে যেহেতু হাড্ডি বা চর্বি থাকবে না, এই হ্যাঁ। মাংসটা 2 ইঞ্চি পরিমাণ লম্বা হবে, 1 ইঞ্চি পরিমাণ পুরু হবে। আচ্ছা, 2 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি 1 পুরু। ইঞ্চি পুরু। জি। এবার আপু পেঁয়াজ এখান থেকে- কুচানোটা দিয়ে আচ্ছা, দেবো। আগে পেঁয়াজ কুচি। এখানে আধা কেজি পেঁয়াজ আছে, হুম। এটা কুচানোটা দিয়ে দিব। আর যেহেতু আমাদের এটা আদি রেসিপি, তো আমরা দেশি পেঁয়াজটা ইউজ করছি। আচ্ছা, দেশি পেঁয়াজ যদি হাতের কাছে তখন না পাওয়া যায়, হ্যাঁ, কেউ চাইলে- তখন নিয়ে হ্যাঁ। আমরা অন্য পেঁয়াজ, মানে দেশি পেঁয়াজটা একটু ঝাঁঝালো ঝাঁঝালো তো, হয়, হ্যাঁ, সেই সেই জন্য। হিসাবে আমরা দেশি পেঁয়াজটাই ব্যবহার করছি। আদা বাটা দিব 2 টেবিল চামচ। ঠিক আছে। মরিচ বাটা। হ্যাঁ, মরিচ বাটা। এই যে যেহেতু আমাদের রেসিপিটা পুরানো, আগেকার দিনের ঝাল। মানুষ কিন্তু সব বাটা মশলাই খেত। আপনি ঝাল কেমন খান? আমি খেতে পারি না, কিন্তু আহার চাচা খুব ঝাল খায়, তো তাই? একটু আচ্ছা, তাহলে মরিচ বাটাও আমি দিলাম 1 টেবিল চামচ। বাহ। আর যারা ঝাল কম খেতে পারে তাদের জন্য একটা টিপস হলো, আমরা মরিচের বীজটা ফেলে দিব। শুধু ঘ্রাণের জন্য হ্যাঁ। স্কিনটা দিতে স্কিনটা পারি, একটু ঝাল তো স্কিনে হ্যাঁ, থাকে, হ্যাঁ, বাট হ্যাঁ। যখন আমরা সিডলেস দিব তখন ঝালটা কিন্তু হাফে অনেকখানি চলে কমে আসবে। যাবে। হ্যাঁ, এবার আপু, এখানে হলো এলাচ গুঁড়া। আমি 4টা এলাচ সমপরিমাণ গুঁড়া এখানে ইউজ করব। দ্যাট মিন্স 1 পিঞ্চ মতো। আচ্ছা, এখানে গুঁড়া দেওয়ার কারণ হলো তাহলে আপনার দাঁতে আর ওটা লাগলো না। অনেক হ্যাঁ, সময় হ্যাঁ। এলাচের বিচি দাঁতে লাগলে তো খারাপ লাগে। এটা হলো রসুন বাটা। আমরা সবসময় মাংসে আদা বাটা যা দিব, রসুন বাটা তার অর্ধেক দিব। তাহলে এখানে যেহেতু 2 টেবিল চামচ, এখানে 1 টেবিল চামচ। এরপরে জিরা বাটা। সবই বাটা, বেশিরভাগই সব বাটা।
আর আগেকার দিনের মানুষ তো আসলে বাটা বাটাই মশলা রান্না ইউজ করতো। হ্যাঁ, কাঁচা পেঁপে, হ্যাঁ, কাঁচা পেঁপে বাটা আমি দেখো 2 টেবিল চামচ। ঠিক আছে। আর টক দই, টক দইটা একদম সবার শেষে দেবো, আগে দিব হলুদ হলুদ, গুঁড়া। লবণ। আর কাবাব সাধারণত খুব বেশি কিন্তু ও হলুদ বলতে দিয়ে গেলে অত হয় না, হ্যাঁ, হলদে করার কিছু হয়নি। লবণটা স্বাদ মতো। আমরা কি মরিচ এখন দেবো না পরে? না, মরিচটা পরে, আমি আগে আচ্ছা। এটা দিয়ে একটু মাখিয়ে তারপর টক দইটা দেবো। ওকে। আর কিছু কি অ্যাড করবো আমরা এখন? হ্যাঁ আপু, এবার টক দইটা দেবো। আচ্ছা, পুরোটুকুই? অর্ধেকটা দেন, আধা কাপ অর্ধেক। টক দই। আর একটু লাগবে আরেকটু আপু, দেব? হ্যাঁ ঠিক আছে। আপু এটা এখন আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। আধা ঘন্টার জন্য জি, জি। ম্যারিনেশনে, ঠিক আছে। আপনার স্পেশালিটি কি, মানে কোন রান্না আপনার মনে হয় যে আপনি ভালো করতে পারেন এবং এই রান্না সবাই পছন্দ করে? আমার হলো ডেজার্ট সবাই খুব পছন্দ করে। আচ্ছা। ইনফ্যাক্ট আমার বাসায় কখনো কোনো কেনা মিষ্টি আসে না, আমার বাচ্চারা আমার হাতের মিষ্টি খুব পছন্দ করে। বাহ, যে কোনো ডেজার্ট সবাই খুব পছন্দ করে। আর আমার কাছে কিন্তু আমার নিজের ঝাল রান্না ভালো লাগে, আচ্ছা আচ্ছা, আহ, কারণ আমি মিষ্টি খাই না। হ্যাঁ সেই জন্য। এমনি আপনার পছন্দের খাবার কি? আমার খুব পছন্দের খাবার হলো, একটা হলো কাচ্চি বিরিয়ানি, হুম, আর একটা হলো ইলিশ পোলাও। আচ্ছা। আর আমার হাজবেন্ড বলে যে আমার হাতে ইলিশ পোলাও নাকি তার কাছে পৃথিবীর বেস্ট ইলিশ পোলাও। ওয়াও, খেতে হবে তাহলে একদিন। কি বলেন আর অবশ্যই। চাচা? হ্যাঁ, ঝালে এক্সপার্ট। হাফ অ্যান আওয়ার তো হয়ে গেল নাজিয়া আপা, জি। আমাদের এখন পরের স্টেপটা কি? এরপরের স্টেপ হলো আমি এখন একটা হাঁড়িতে এটা রান্না করবো, যেহেতু হাঁড়ি কাবাব হাঁড়িতে হাঁড়িতে রান্না করতে রান্না হবে। করবো। হ্যাঁ, আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। আমি ইউজ করব আমাদের রাঁধুনি সানফ্লাওয়ার, হুম হুম হুম। বাহ, যে কারণে এটা যে কেউ খেতে খেতে পারবে পারবে। মনটা ভরে। আর হাঁড়ি কাবাব তো বেসিক্যালি হাঁড়িতে করা হতো জি। আগে, কিন্তু আমাদের কাছে এখন আমরা আমাদের ননস্টিক ফ্রাই প্যানে জি। করে ফেলছি। আগে তো সবাই আসলে মাটির হাঁড়িটা হাঁড়িতেই সবাই করতো। ইউজ করতো। হুম, হুম। এখন তো মাটির হাঁড়ি আসলে অ্যাভেলেবেল না, মাটির হাঁড়িতে মাটির চুলাতে বেস্ট। হুম। নাজিয়া, বলেন। এখানে কি তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়? হ্যাঁ, কাবাব যেহেতু একটু তেলের পরিমাণ বেশি আসবে, এই জন্যই তো বললাম সানফ্লাওয়ার ইউজ করলাম। আচ্ছা, আপু এটার মধ্যে আমি অল্প একটু পানি দিব, কারণ আমার টক দই থেকে কিন্তু পানি ছাড়বে। হ্যাঁ, আবার মাংস আমার- কষাতে গিয়েও পানি হ্যাঁ, ছাড়বে। ওটা থেকেও পানি ছাড়বে, আর হলো আমার পেঁপে বাটা থেকেও কিন্তু পানি পানি ছাড়বে। ছাড়বে, যে কারণে অল্প একটু পানি একদম দিচ্ছি। সামান্য। মানে হাফ কাপ মতো, তাই? হ্যাঁ, আপু যেহেতু মাংসটা পাতলা করে কাটা, সিদ্ধ সিদ্ধ হতে হতেও খুব সময় বেশি নেবে না। সময় লাগবে না। হ্যাঁ। আমি এই অবস্থাটাকে নেড়ে জালটাকে একদম কমিয়ে রাখবো, আচ্ছা, ওই লোহিতে করতে হবে, একদম লো হিটে। মানে যেন মজে আর কি, হ্যাঁ, আস্তে মজে, আস্তে আস্তে এবং হয়। এটা ঢেকে দিব। এই অবস্থায় আমি আধা ঘন্টা রাখবো। আরো আধা ঘন্টা? হুম। এত সময় কি আমাদের আছে আহার চাচা? আমরা তো না। ক্ষুধার্ত। এত লো হিটে হিটটা বাড়ানো যায় না? তাহলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেটা তো হতে দেওয়া যাবে না। দর্শক, আমরা আছি লো হিটে। লো হিটে আমরা ওয়েট করব আধা ঘন্টা। আপু আমাদের আধা হয়ে ঘন্টা গেছে, হয়ে আমরা একটু গেছে। দেখি এবার। হ্যাঁ, আমরা একটু দেখি। আহ, বাহ এখন বাহ। এই অবস্থায় এখন কাঁচামরিচটা এই দিব। যে। হুম, কাঁচামরিচটা ফালি করা আছে, হুম। আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। আহ, এত ঝাল হবে না। কাঁচা মরিচ। ঝাল হ্যাঁ। হবে না আপু। একদম ঠিক আছে। এবার এখানেও আধা ঘন্টার জন্য এই জাল কমিয়ে লো ফ্লেমে এটা সব মিলিয়ে 1.5 ঘন্টার একটা প্রসেস আমাদের এই হাঁড়ি কাবাবটা। আগে থেকে যদি ম্যারিনেট করে রাখি তাহলে তাহলে এক আপনার দেড় ঘন্টা? এক ঘন্টাও না আপু, আপনার খুব বেশি হলে 40-45 মিনিট। তার মানে আগে থেকে মেরিনেশনটা খুবই জরুরি। খুবই জরুরি।
তানজিকা, জি আহার চাচা। আগে জানিয়ে দিলে তো নাজিয়া আগের রাতেই রেডি করে রাখতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপা মনে তো হচ্ছে হয়ে গেছে। আমারও মনে হচ্ছে। এই যে হাঁড়ি ও বাবা, একদম একদম রেডি। পুরো কাবাব রেডি। আমার তো মনে হচ্ছে ভাতের সাথেও খাওয়া যাবে। হ্যাঁ, আমি তো বললাম যে কোনো কিছুর সাথে খাওয়া পরোটা, যাবে। রুটি, ভাত, পোলাও, লুচি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনকি বিরিয়ানির সাথে বিরিয়ানির সাথে খাওয়া যাবে। বাহ, আমরা কি চুলা বন্ধ করে দেবো? হ্যাঁ, আপু হয়ে গেছে। ওকে, তাহলে আমি একটু যাই বয়ে দেখে আসি হাঁড়ি কাবাব দেখতে কেমন দেখাচ্ছে আর আপনারটা কেমন। ঠিক আছে। এটা হচ্ছে হাঁড়ি কাবাব। হ্যাঁ, এটা যদি মাটির হাঁড়িতে আর মাটির চুলায় হতো তাহলে কিন্তু স্মেলটা আরো আরো অন্যরকম ভালো আসতো। আসতো, হ্যাঁ। একটা পোড়া পোড়া গন্ধ থাকতো। আর মাটির চুলার তো একটা অন্যরকম একটা অন্যরকম গন্ধ একটা গন্ধ আছে। আছে। জানো তো, কাবাব মূলত শহরাঞ্চলের খাবার। শুরুর দিকে পুরান ঢাকায় কাবাব তৈরি হতো, পরবর্তীতে আস্তে আস্তে দেশের অন্যান্য শহরে এর জনপ্রিয়তা তৈরি হয়। একটু দিয়ে দিয়ে যে বলে প্রথমে দর্শনধারী, তারপরে তারপরে গুণ গুণ বিচারী। বিচারী। আর সাধারণত আমরা গার্নিশ কিন্তু এমন জিনিস দিয়ে করব যেটা খাওয়া যায়। আপু হয়ে গেল আপনার জন্য হাঁড়ি কাবাব। আমাদের সবার জন্য হাঁড়ি কাবাব। আহার চাচা না হলে মাইন্ড করবে। ও তাই নাকি? আচ্ছা। এইটা হচ্ছে আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার হাঁড়ি কাবাব, আর এটা হচ্ছে আমাদের নাজিয়াপুর হাঁড়ি কাবাব। দর্শক, তৈরি হয়ে গেছে হাঁড়ি কাবাব। চলুন একবার দেখে আসি কিভাবে তৈরি করা হলো, প্রস্তুত প্রণালী। হাঁড়ি কাবাব তৈরিতে যে সমস্ত উপকরণ লাগবে: হাড় ছাড়া গরুর মাংস 1 কেজি, টক দই আধা কাপ, হলুদের গুঁড়া আধা টেবিল চামচ, তেল 1 কাপ, পেঁয়াজ কুচি আধা কেজি, শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচা পেঁপে বাটা 2 টেবিল চামচ, এলাচ গুঁড়া 4টি, কাঁচা মরিচ ফালি 10টি, পানি আধা কাপ, লবণ স্বাদ মতো। হাঁড়ি কাবাব তৈরির শুরুতে মাংস মেরিনেট করতে হবে। সেজন্য আগেই ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংসে আধা কেজি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, 4টা এলাচ গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা ও 2 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা দিন। এছাড়াও আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এ পর্যায়ে মাংসে আধা কাপ টক দই দিয়ে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট মেরিনেট করতে হবে। মেরিনেট শেষে চুলায় একটি হাঁড়িতে 1 কাপ তেল দিয়ে তাতে মাংস ও সামান্য পানি দিয়ে ঢেকে 30 মিনিট অল্প আঁচে রান্না করুন। 30 মিনিট পর কাঁচামরিচ ফালি দিয়ে ঢেকে আরও 30 মিনিট অল্প আঁচে রান্না করুন। রান্না শেষে লবণ দেখে নামিয়ে গরম গরম পরোটা, লুচি, নান রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করুন হাঁড়ি কাবাব। প্রথম রেসিপি ইতিমধ্যে দেখানো হয়ে গেছে আপনাদেরকে, এবার দ্বিতীয় রেসিপি দেখানোর পালা। সেটা হচ্ছে সর্ষে কুমড়া। শুরু করি আমরা। আপু, এটার জন্য আমি চাল কুমড়াটা নিয়েছি হাফ করে কেটে রাখা। হ্যাঁ, এটা আমি প্রথমে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ মানে কি আধা সিদ্ধ, ভাপিয়ে নিব। তো এটার জন্য প্রথমে একটু আমি প্যানটা দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আধা সেদ্ধ হ্যাঁ, করবেন। একটু এর মধ্যে পানি দিব। পানির সাথে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটা একটু সিদ্ধ করে নেব। ওকে, খুব বেশি পানি দিব না আপু, কেননা চাল কুমড়া থেকে কিন্তু আপনার পানি পানি ছাড়ে। বের হবে। হ্যাঁ, চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, যেহেতু আমি এটা ভাপানোর জন্য দিচ্ছি, খুব বেশি দিব না, অল্প। হ্যাঁ, কারণ যখন আবার এটা মশলা দিয়ে কষাবো তখন তখন আবার আবার দিতে দিব। হবে। লবণটাও ঠিক তাই।
কতক্ষণ লাগবে এটা? বেশি না আপু, 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আধা সেদ্ধ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমি এটা একটু উল্টিয়ে দেই, যেহেতু পানি অল্প, কারণ খুব বেশি পানি দিলে এটা আবার নরম হয়ে যাবে। পানি ছাড়বেও। হ্যাঁ, এই জন্য। আর মোটামুটি এটা কিন্তু একটু পুরু করে কেটেছি, খুব বেশি পাতলা করে কাটা যাবে না, ভেঙে যাবে না, হবে হ্যাঁ। না, গোটা ব্যাপারটার মজাটা থাকবে থাকবে না। না। হুম, সর্ষে কুমড়ার মূল ইনগ্রেডিয়েন্টস সর্ষে বাটা। জি, সর্ষে বাটা দিয়ে তারপরে এটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য। আপা, আপনি নিজেও তো শিখেছেন, জি। প্রতিষ্ঠান থেকে না শিখলে তো আসলে এত দূরে আসা যায় না, না? আপনি নিজেও শেখান, জি, এই বিষয়ে কিছু বলেন। আমার হলো শেখানোর জন্য একটা স্কিল ট্রেনিং সেন্টার আছে, যেটা হলো বাংলাদেশে কারিগরি বোর্ডের অনুমোদন আছে আর প্রধানমন্ত্রীর কার্যালয় NSD এর অনুমোদন আছে। আচ্ছা, আমার এখানে পেইড এবং ফ্রি মানে সরকারি প্রজেক্টের কোর্স চলছে। রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংকের একটা কোর্স চলছে, যেখানে অলমোস্ট প্রত্যেক ব্যাচে 200 ছেলে মেয়ে ফ্রি শিখতে পারছে। বাহ বাহ। বাহ। কারণ দেখা যায় অনেকের কিন্তু শেখার ইচ্ছা থাকে, বাট ফিনান্সিয়াল ব্যাকলকের জন্য হ্যাঁ, অনেকে শিখতে পারে না। তো আর আমি শুধু শেখাই না কিন্তু আপু, আমি তাদেরকে এরপরে জব প্লেসমেন্টও দিই, যে আপনি শিখে খালি সার্টিফিকেট নিয়ে বসে থাকলেন কোনো কাজে লাগবে না। যদি আপনি কাজটা না করেন। হ্যাঁ, যে কারণে কেউ যদি চাকরি করতে চায় তাকে আমাদের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলোর সাথে এমইউ করা আছে সারা বাংলাদেশে। আর কেউ যদি উদ্যোক্তা হতে চায় তাকেও হেল্প করি। আর 2টা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন আছে, যেটা একটা হলো লন্ডনে আর একটা হলো আমেরিকা। আমেরিকাটা সুবিধা হলো আমি ইন্টারন্যাশনাল জব প্লেসমেন্ট দিতে পারি। আচ্ছা, ওয়ার্ল্ডের বাহ। 38টা কান্ট্রিতে ইন্টারন্যাশনাল জব প্লেসমেন্ট দিতে পারি। আর বাংলাদেশে তো সাধারণত ইন্টার্ন করার সময় কিন্তু ওরা টাকা পায় না, বাট ওই যে আহার যে কোর্সটা আছে আমেরিকান হসপিটালিটি একাডেমি, ওদের কিন্তু ওরা জব প্লেসমেন্টে যখন ইন্টার্নশিপে যাচ্ছে ওরা কিন্তু টাকা পাচ্ছে, থাকা খাওয়া ছাড়াও ওরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাচ্ছে, এবং তাদের রেজাল্ট যদি ভালো হয় আরো বেশি পাচ্ছে। রেজাল্ট অনুযায়ী কিন্তু তারা ওইখানে তাদের অ্যামাউন্টও উঠানামা করে। বাহ। গল্পে গল্পে তো সময় হয়ে গেল, 10 মিনিট। দেখি আমাদের কুমড়ার কি অবস্থা। এই দেখো। হ্যাঁ, হয়ে গেছে। কালারটা কি সুন্দর না, চেঞ্জ হয়ে গেছে। এবং পানিটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে শুকিয়ে গেছে। গেছে। আমি এখন এটা উঠিয়ে ফেলবো। হয়ে গেল। প্রায় হাফ হয়েছে, বাকিটুকু আরো বাকি আছে। আচ্ছা, অর্ধেক রান্না হয়েছে, অর্ধেক বাকি রান্না অর্ধেক হয়েছে, বাকি এখন। বাকি। পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আপু, আমরা এখানে সানফ্লাওয়ার ইউজ করছি, যেহেতু আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন। একে একে করে বাকি মশলাগুলি দিয়ে না, দেবো। আগে এটা একটু ভেজে নিব। আচ্ছা, ওকে। ওহো, কত প্রসিডিওর না, একটার পর একটা, একটার পর একটা। হ্যাঁ, ওই সময় দিয়ে ভালোবেসে রান্না করতো তো, সেই জন্য। হুম, ভালোবেসে যে কোনো কাজ করলেই দেখবেন ভালো। অনেক ভালো হয়। আর রান্না কিন্তু আসলে একটা ভালোবাসার জায়গা। দেখবেন একই রান্না আমি করবো একরকম হবে, আপনি করবেন আর একরকম হবে। না, আপনি করলে অবশ্যই ভালো হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। তো না না, সবাই যে বলে হাতের জাদু, ওটার চেয়ে আরেকটা ব্যাপার হলো আপনার রান্নার মধ্যে ভালোবাসা থাকলে তখন যে কোনো রান্নাই ওটাই ভালো জাদু, হয়ে ওটাকে যায়। জাদু বলে আর কি। যেহেতু আমার এটা সিদ্ধ করাই আছে, আমি জাল একদম বাড়িয়ে just Just একটু এপার ওপার? কালারটা চেঞ্জ করে নিই। করে নেওয়া। এই হাতের জাদু থেকেই তো এই রেসিপির জন্ম। জানো তো, এটা কিন্তু বাংলার কৃষক পরিবারের নিজস্ব রেসিপি। আচ্ছা, আচ্ছা, ওকে। চুল দিয়ে দিচ্ছি। তো ব্রাউন করবো নাকি জাস্ট? না, হালকা একটু কালারটা আচ্ছা, খালি আচ্ছা। চেঞ্জ হবে। আর আমার ওখানে কিন্তু আপনি শুধু আমি রান্না শিখাই না, আপনার রান্নার সাথে সাথে আরো যে অনেক স্কিল আছে, যেমন বিউটিফিকেশন, কেয়ার গিভিং, মানে ট্যুরিজম এন্ড হসপিটালিটির সাথে যা যা আছে সবকিছুই। টোটাল 32টা কেজের উপরে ট্রেনিং দিচ্ছি। বাহ বাহ বাহ, অনেক কাজের আপনি। চেষ্টা করি আপু। এটা ভাজা হয়ে হয়ে গেছে, গেছে, আমি এখন আমরা আবার এখানে তুলে নিব। হ্যাঁ, হুম। কারণ এটা আবার পরে মশলা দিয়ে রান্না করব। তেল তো মনে হয় অ্যাড করতে হবে না, না, যে তেল আছে এর মধ্যে এটা হয়ে যাবে। এখানে জালটা একটু কমিয়ে দিব। হুম। এবার একে একে করে আমি দিচ্ছি আপনাকে। হুম। প্রথমে হলো এখানে আদা বাটা আছে, তারপরে রসুন বাটা, রসুন বাটা। আগের মতোই আদার অর্ধেক রসুন,
এটা হলো কাঁচামরিচ বাটা, বাটা। এখানে কিন্তু সব বাটা মশলা বাটা দিচ্ছে। মশলার ব্যবহার মানে কাঁচামরিচ আমি গোটা দিচ্ছি না, আপনি যেহেতু ঝাল কম খান অল্প না, করে দিলাম। আরেকজন ঝাল অনেক বেশি খায়, আর একটু ঝাল দেন। ঝালকে একটু বেশি দিব? হ্যাঁ, আরেকটু বেশি। আচ্ছা, তাহলে আর একটু দিলাম। হলুদ একদম সামান্য দিব, কারণ আপু আগে তো একবার দিয়েছি। হ্যাঁ, আগে একবার দেওয়া হয়েছে তাই। এই যে এটা হলো জিরা বাটা, আরে লবণ, সবই তো দেখতে পাচ্ছি, সর্ষে কুমড়া, সর্ষে কোথায়? সর্ষে আসবে এখনই চলে এরপর আসবে। সিরিয়ালে। এই যে এবার হচ্ছে সর্ষে বাটা, পুরোটাই দিবি। বাহ, মূল ইনগ্রেডিয়েন্ট মূল ইনগ্রেডিয়েন্টস। এবং আপু এটা কিন্তু কালো সরিষা বাটা। কালোটা। হ্যাঁ, কালো সরিষা বাটায় কিন্তু একটা ঝাঁঝও থাকে। হ্যাঁ, একটু পানি এই দিব। ঝাঁজটাই কিন্তু মজা লাগে না? হ্যাঁ, মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিব। এবার জালটা বাড়িয়ে দেব। সরিষার এই কড়া ঘ্রাণটাই তো একটা স্বাদ তৈরি করে, ঝাঁঝালো স্বাদ। আগের দিনের মানুষ প্রচুর সরিষা খেত। রান্নায় সরিষার ব্যবহার শুধু স্বাদে ভিন্নতা আনে না, এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো। ঠিক বলেছেন আহার চাচা, মানে আপনার মতো সরিষারও কিন্তু অনেক গুণ। যাবো? এগুলোকে এবার দিয়ে দিব। যেহেতু আপু তেলটা ছেড়ে দিয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে এমন কোনো ইয়া হয় না, ভেঙে যাওয়ার ভয়ও না। নাই, তো জাস্ট তেল সহ। এবারে হলো যেহেতু আমার কুমড়াটাও সিদ্ধ করে এবং ভেজে নিয়ে আছে, মানে এটা কিন্তু সিদ্ধ করেছিলাম হাফ, ভাজার সময় বাকি হাফ কিন্তু Half রান্না হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, আর মশলাটাও যেহেতু আমি প্রপারলি কষিয়ে নিয়েছি, জাস্ট এটাকে উল্টে নিব, আর কিছু না। ও, উল্টে দিলেই হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে এই মশলাটার ভিতরে একটু ডুবিয়ে নেওয়ার হ্যাঁ, জন্য হ্যাঁ। দেওয়া আর কি, আর কিছুই না। এই জন্যই ওটা মশলাটা একটু সময় নিয়ে কষালো, যেন কাঁচা গন্ধটা না না থাকে। প্রায় হয়ে গেছে, হয়েই গেছে, প্রায় না। হয়ে গেছে। তাহলে আমরা চুলাটা বন্ধ করি। জি, আপু, পেটিং এ যাবার আগে আমি দেখতে চাই বইয়ে সরিষা কুমড়া কেমন হয়েছে আর আপনারটা কেমন আছে। অবশ্যই। এইটা হচ্ছে সর্ষে কুমড়া বইয়েরটা। দেখতে কিন্তু একই রকমই লাগছে, আমি কোনো রকম কিছু আলাদা করতে পারছি তাই? না। না। যাক, চলুন শুনে আমরা ভালো লাগলো। সার্ভিং এ যাই। বাহ। ঘ্রাণ পাচ্ছেন চাচা? হ্যাঁ, ঘ্রাণে তো মনে হচ্ছে অনেক ভালোই হয়েছে। সেরা রাঁধুনির হাতের দারুণ রান্না। তাই কোনো সন্দেহ নাই তাতে। আপু, হয়ে গেল সর্ষে কুমড়া। থ্যাংক ইউ নাজিয়া আপু। এই যে এইটা হচ্ছে আমাদের বইয়ের সর্ষে কুমড়া, আর এইটা আমাদের নাজিয়া আপুর হাতের সর্ষে কুমড়া। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের দ্বিতীয় রেসিপি সর্ষে কুমড়া। চলুন দেখে আসি একবার কিভাবে তৈরি করা হলো, প্রস্তুত প্রণালী। সর্ষে কুমড়া রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: জালি কুমড়া একটি, তেল আধা কাপ, সরিষা বাটা 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো। সর্ষে কুমড়া রান্নার শুরুতে চুলায় একটি প্যানে সামান্য পানি দিয়ে 1.5 সেন্টিমিটার পুরু করে কেটে রাখা কুমড়ার ফালিগুলো আধা চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আধা সিদ্ধ করুন। সিদ্ধ শেষে নামিয়ে ওই প্যানে আধা কাপ তেল দিয়ে গরম হলে কুমড়ো ফালির 2 পাশ উচ্চতাপে কিছুটা ভেজে তুলে নিন। ফ্রাই প্যানের বাকি তেলে 1 চা চামচ করে আদা, রসুন ও কাঁচামরিচ বাটা, সামান্য হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ সরিষা বাটা এবং সামান্য পানি দিয়ে কষাতে হবে। মশলা কষে তেল উপরে উঠে আসলে কুমড়ার টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে 2 পাশ উল্টে মশলা মেশান। মিনিট খানেক পর নামিয়ে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন মজাদার সর্ষে কুমড়া। দুটো রান্না রেডি আমাদের সামনে, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। দেখি আপা,
দেন আমি একটু আপনাকে সার্ভ করি, এত কষ্ট করে আপনি রান্না করেছেন। থ্যাংক ইউ। অল্প অল্প করে শুরু করি, তারপরে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ বেশি নিব। আগে হচ্ছে আমরা আমাদের সর্ষে কুমড়াটা নেই। সর্ষের ঘ্রাণ তো না খাওয়ার আগেই পাচ্ছি, হ্যাঁ একদম ঝাঝালো। একদম ছাছালো। দেখি তো কেমন হয়েছে। কেমন? আমার কাছে মনে হচ্ছে আমি কুমড়ার আচার খাচ্ছি, তাই মানে আচার একটু সর্ষে দেওয়া হয় বা এরকম না, এরকম এত মজা। ভীষণ মজা আপু। যেটাকে আপনি রেগুলার করা হয় আপনার? মোটামুটি করাই হয়, কারণ সবজির আসলে ভ্যারিয়েশন না থাকলে তো সবাই খেতে চায় না। একই সবজি আপনি সবাইকে কত মানে কতবার কত রকম করে খাবেন, এই জন্য একটু ভ্যারিয়েশন। অসাধারণ অসাধারণ, খুব ভালো হয়েছে আচারটা। হ্যাঁ এবার আমরা আমাদের হাঁড়ি কাবাব ট্রাই করি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাঁড়ি কাবাব। হাঁড়ি কাবাব না, পুরান ঢাকা থেকে গ্রামে গিয়ে তারপর হাঁড়ি কাবাব। একদম। হাঁড়ি কাবাবের বিশেষত্ব কি? মানে একে তো হাঁড়িতে রান্না বুঝছি, এটা ওই সময় থেকে হচ্ছে, এছাড়া এটা যেহেতু আমরা হলো এর মধ্যে কোনো আপনার চর্বি টর্বি থাকে না, তো আপনার ফ্যাটটা অত বেশি থাকছে না, আপনার একটু ফ্যাট ফ্রি হচ্ছে। আর মানে কাবাব তো সাধারণত একটু পোড়া পোড়া হয়, কাবাব বলতেই কিন্তু হয় আমরা ডিপ ফ্রাই বুঝি অথবা আগুনে পুরানো, এটা কিন্তু একটু অন্যরকম। খুব মজা। গরুর মাংস কেনা খেতে পছন্দ করে, সবার প্রিয় গরুর মাংস। যদি কারো হেলথ ইস্যু না থাকে, প্রত্যেকে গরুর মাংস পছন্দ করে। হ্যাঁ, একই রকম গরুর মাংস খাওয়ার চাইতে আমার কাছে মনে হয় কাবাব যারা খাবে তারা খুবই এনজয় করে খাবে। আর এটা কিন্তু এই যেখানে যেমন লুচিও আছে, আপনি কিন্তু লুচি দিয়েও ট্রাই করতে যেটা আপনি পারেন। বললে যে ভাত দিয়ে হোক, খিচুড়ি হোক, পোলাও হোক, যে কোনো কিছু দিয়ে এটা খাওয়া যাবে। এটা সবকিছুর সাথেই যায়, আলুর মতো, আলু যেমন সবকিছুর সাথে যায়, এটাও এটাও সবকিছুর সবকিছুর সাথে সাথে যায়। যায়। দর্শক, এই খাওয়ার পর্ব চলবে আরো কিছুক্ষণ। আমরা যখন ফিরবো তখন আমাদের সাথে থাকবে ঝটপট প্রশ্নে চটপট উত্তর। দর্শক, ফিরলাম আমরা ঝটপট প্রশ্নে চটপট উত্তর নিয়ে। খেলবো এই দুজনের সাথে। আমি আপনাকে একটু বলে দিই নিয়মটা কি। নিয়ম হচ্ছে আপনাকে আমি মোট 9টা প্রশ্ন করব নাজিয়াপা। 9টার মধ্যে 6টা হচ্ছে বেসিক রান্না বিষয়ক প্রশ্ন, যে ব্যাপারে আপনারা দুজনই পারেন এবং জানেন। আর 3টা আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, এই বইকে ঘিরে। ঠিক আছে? রেডি? যদি জিততে পারেন আপনি বা যে জিতবেন সে পেয়ে যাবেন রাঁধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। অবশ্যই। ওকে, যাচ্ছি প্রথম প্রশ্নে। সুন্দরবন অঞ্চলের বিখ্যাত মধুকে কি বলে? খলিশা ফুলের মধু। খলিশা ফুলের মধু। হ্যাঁ ঠিক আর ঠিক। দুজনেই সঠিক উত্তর দিয়েছে, কিন্তু আগে পরে বলে তো একটা বিষয় আছে। তো আমি উনাকে জিততে দিব না। যাচ্ছি পরের প্রশ্নে। বেসন কোন শস্য থেকে তৈরি? ছোলা বা বুটের বুটের ডাল ডাল থেকে থেকে। তৈরি। ছোলা বুট তো একই জিনিস, ছোলা বা হ্যাঁ। বুটের ডাল থেকে। ওকে, এটা টাই, কারণ দুজনেই সঠিক উত্তর দিয়েছে, কাছাকাছি। থ্যাঙ্কসগিভিং এ কোন পাখির মাংস খাওয়া হয়? টার্কি। হ্যাঁ, টার্কি টার্কি। টার্কি। এত দেরি করলে হ্যাঁ টার্কি টার্কি বলা যাবে না, স্পিডে বলতে হবে টার্কি। পেয়েছেন পয়েন্টস আপনি। রেফ্রিজারেটরের আদর্শ তাপমাত্রা কত? 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। 1 থেকে 4 ডিগ্রি। 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। যাচ্ছি পরের প্রশ্নে। রান্নায় বেকিং পাউডার কি কাজ করে? এটা হলো গ্যাস তৈরি করে খাবারটাকে ফুলায়। হ্যাঁ, খাবার ফুলাতে সাহায্য করে। হ্যাঁ, আপনি আবার জিতেছেন। গোলাপ জামুন কোন উপাদান দিয়ে তৈরি? গুঁড়া দুধ গুঁড়া কিংবা দুধ। খোয়া। এইটা হার্টটা পেতে পারে, কারণ সে আচ্ছা। হচ্ছে দ্রুত উত্তর দিয়েছে। আচ্ছা। গুঁড়া দুধ বা খোয়া। এবার যাচ্ছি আমি পরের 3টা প্রশ্ন, যেটা এই বই রিলেটেড। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বই অনুযায়ী কাউড়ার ডাল রেসিপিতে কয় ধরনের ডাল ব্যবহার করা হয়েছে? 2 ধরনের। কি কি? 2 ধরনের। একটা হলো হ্যাঁ। দেশি মসুর ডাল আর একটা ছোলা ডাল। মাসকলাই। বুটের ডাল। মাসকলাই ও ও আচ্ছা, দেশি sorry। মটর ডাল। না ভুল, না মাসকলাই। না না ভুল 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 বাদ। যাচ্ছি পরের প্রশ্নে। পাল্টা ভাজা রেসিপিতে কোন পাতা ব্যবহার করা হয়েছে? কুমড়া পাতা। চাল কুমড়ার পাতা। হ্যাঁ, চাল কুমড়ার পাতা। শেষ প্রশ্ন, যে সঠিক উত্তর দিতে পারবে সে জিতবে, তো বি কেয়ারফুল। ওকে। পেলকা রেসিপির প্রধান উপকরণ কি? কচু শাক। কচু শাক। দেরি হয়ে গেছে চাচা, একটুর জন্য, ন্যানো সেকেন্ডের জন্য দেরি হয়ে গেছে। জিতে গেছেন আমাদের নাজিয়াপা। নাজিয়াপা, কনগ্রাচুলেশনস। রাঁধুনির পক্ষ থেকে রয়েছে আপনার জন্য একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে, ভীষণ ভালো লাগলো। 2টো ঐতিহ্যবাহী রেসিপি আপনি দর্শকের সাথে শেয়ার করেছেন। আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন আপু। আর আমার অনেক ভালো লাগলো। রাঁধুনি প্রোগ্রাম তো সবসময় আমাদের
মনের সাথে একটা সংযোগ থাকে। তো এখানে আসতে পেরে আমার অনেক ভালো লেগেছে, আর চাচার সাথে খেলতে পেরে, কথা বলতে পেরে এবং চাচার সাথে গল্প করতে করতে রান্না করতে পেরে আমার খুব ভালো লেগেছে। তোমাকেও ধন্যবাদ। অনেক দিন পর খাঁটি কাবাবের স্বাদ পেলাম। একদম একদম ঠিক বলেছেন চাচা। দর্শক, দেশে এবং বিদেশে যত রকম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মশলা রয়েছে সেই সব মশলার তথ্য এবং ইতিহাস জানবো আমরা আমাদের এই সেগমেন্টে। এই সেগমেন্টের নাম স্পাইস ট্রিভিয়া। আর চলুন দেখে নিই আজকে কোন স্পাইস আছে আমাদের জন্য। রঙে যতটা টকটকে লাল, ঝালে ততটাই নরম। এই বৈপরীত্যই কাশ্মীরি মরিচকে আলাদা করে দেয় সাধারণ শুকনো মরিচ থেকে। এর নাম যেমন বলে দেয়, উৎপত্তিও তেমনই। জম্মু ও কাশ্মীরের ঝিলাম নদী বিধৌত উর্বর উপত্যকায় কাঠুয়া, বদগাম আর পুলওয়ামা জেলা আজও এই মরিচের প্রধান উৎপাদন কেন্দ্র। মরিচের আদি জন্ম দক্ষিণ আমেরিকায়। ১৬শ শতাব্দীতে পর্তুগিজ বণিকদের হাত ধরে এটি প্রথম ভারতীয় উপমহাদেশে আসে, আর তারপর কাশ্মীরের মাটি ও জলবায়ুতে ধীরে ধীরে জন্ম নেয় এই স্বতন্ত্র জাত। কাশ্মীরের বিখ্যাত রোগান জোশ থেকে শুরু করে তন্দুরি চিকেন আর বাটার চিকেন, এই মরিচেই দেয় সেই লোভনীয় গাঢ় লাল রং। ভারত, পাকিস্তান ও নেপালের রান্নাঘরে এর কদর সবচেয়ে বেশি। সাধারণ শুকনো মরিচের ঝাল যেখানে ৩০ থেকে ৫০ হাজার স্কোভিল ইউনিট ছুঁতে পারে, কাশ্মীরি মরিচ সেখানে মাত্র ১ থেকে ২ হাজার। ঝাল কম কিন্তু রঙের রাজকীয়, এই বৈশিষ্ট্যেই কাশ্মীরি মরিচ হয়ে উঠেছে রান্নাঘরের এক অপরিহার্য রঙের জাদুকর। দর্শক, এবার আপনাদের পালা। কুইজ থাকবে আপনাদের জন্য, আর যিনি এই কুইজে সঠিক উত্তর দিতে পারবেন তিনি জিতে নেবেন রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না এই বইটি। জানাবো আপনাদেরকে আজকের কুইজ, তবে তার আগে আমরা জানবো গত পর্বের বিজয়ী কে ছিলেন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে গত পর্বে আমাদের প্রশ্ন ছিল, ডিমের শশরঙ্গ রান্নায় আরেকটি প্রধান উপকরণ কি ব্যবহার করা হয়েছে? BOR 15A তেঁতুলের কাঠ, BOR 15B টমেটো পিউরি। সঠিক উত্তর BOR 15A তেঁতুলের কাঠ। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছে রাজাসন সাভার থেকে আবৃত্তি। ধন্যবাদ আপনাকে, আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং জিতে নিয়েছেন রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না এই বইটি। এবার দর্শক, আজকের কুইজ। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে আমাদের আজকের প্রশ্ন, হাঁড়ি কাবাব তৈরিতে কোন মাংস ব্যবহার করা হয়েছে? BOR 16A হাড় ছাড়া খাসির মাংস, BOR 16B হাড় ছাড়া গরুর মাংস। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 16A অথবা BOR 16B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না থেকে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকবেন।